তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 4-এর পার্ট 9 নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য টপিক সেটা হলো পলিমার ও তার ব্যবহার। আমরা পলিমার বলতে আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো প্লাস্টিক। আমরা পলিমারকে সমতুল্য ধরে নিই প্লাস্টিকের, অথচ আমাদের চারপাশে কিন্তু এই জাতীয় মানে পলিমার জাতীয় আরও অনেক জিনিস দেখতে পাই। যেমন ধরো থার্মোকল, যেটা নিয়ে কাজ হয়, নাইলনের যে দড়ি হয়, প্লাস্টিক, এইগুলো সমস্ত। সবার আগে বলে দিই যে পলিমার কি। ধরো পলিমার হলো এরকম একটা মুক্তোর মালা। ধরো এই যে মুক্তোর মালা, গোটাটাকে বলছে পলিমার। আর এই মুক্তোর মালার মধ্যে এক একটা যে মুক্ত সেটাকে বলে হলো মনোমার। তাহলে কি বুঝলাম? এই যে মুক্তোর মালা, প্রত্যেকটা মুক্ত হলো মনোমার আর মুক্তোর মালাটা হলো পলিমার। বোঝাতে পারলাম? তাহলে মনোমার দিয়ে তৈরি হয় পলিমার। বোঝাতে পারলাম? মনো কথাটা এক বা একটা বোঝাতে ব্যবহার হয়, পলি কথাটা হলো অনেকগুলো বোঝাতে ব্যবহার হয়। তাহলে এই যে মনোমার, এগুলো দিয়েই তৈরি হচ্ছে পলিমার। এবার আমরা যে পলিমারগুলো জানি, যেমন ধরো প্লাস্টিক, এইটা তো আমরা মানে এটা খুব সহজেই আমরা জানি যে পলিমার বললি প্লাস্টিক বলি, অথচ আমরা এটা মনে রাখি না যে আমাদের দেহই কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন রকম পলিমার দিয়ে। কীরকম? ছোট করে বলে দিই। যেমন ধরো আমাদের দেহে যে কার্বোহাইড্রেট, আমাদের শরীরে তো মানে আমরা যে খাদ্য হিসাবে গ্রহণ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো সবই কিন্তু পলিমার। কার্বোহাইড্রেট সেটা হলো তোমার গ্লুকোজের পলিমার। যে প্রোটিন আমাদের শরীরে রয়েছে, আমাদের শরীর তৈরি হয়েছে প্রোটিন দিয়ে, সেই প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এই যে ফ্যাট হলো ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের পলিমার। তাহলে সবসময় পলিমার বলতেই প্লাস্টিক বলি, অথচ আমাদের শরীর বা যে কোনো জীবদেহই সেগুলো এই পলিমার দিয়ে তৈরি হচ্ছে। বোঝাতে পারলাম? এবার তাহলে তোমরা বলবে যে প্লাস্টিক আর আমাদের শরীর যা যা দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর মধ্যে পার্থক্য কী? পার্থক্য এটাই, এগুলো হলো প্রাকৃতিকভাবে তৈরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেগুলো সেই জন্যে এগুলো নষ্ট হয়ে গেলে প্রকৃতিতে মিশে যায়, রেসিডিউ ছাড়ে না, কোনো রকম রেসিডিউ ত্যাগ করে না। অথচ এই যে প্লাস্টিক জাতীয় বা নাইলন বা থার্মোকল, এগুলো সমস্ত কিন্তু কৃত্রিমভাবে যেহেতু তৈরি হয়েছে, সেগুলো প্রকৃতিতে মিশিয়ে যাচ্ছে না, প্রকৃতিতে পড়ে রয়েছে। এবার আমি তোমাদের বইতে যেরকম মানে প্রশ্ন আসতে পারে পরপর সেই ওয়াইজ পড়াচ্ছি, আর মাঝে মাঝে যে জিনিসগুলো বোঝাবার দরকার আছে সেগুলো বলে দিচ্ছি। এখন এই এত যে কথা বললাম, এর মধ্যে এটুকু মনে রেখো যে এই যে পলিমার অনেক সময় অপশান দেয় যে পলিমার কোনটা, তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট বা তোমার নিউক্লিক অ্যাসিড এগুলো আসতে পারে। এগুলো কিন্তু পলিমার নয়, এটা ভেবো না, এগুলোও পলিমার। হ্যাঁ, এগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যাচ্ছে, ন্যাচারালি তৈরি হচ্ছে, আর এগুলো আমরা কৃত্রিমভাবে পেয়েছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে পলিমার দুই প্রকার, একটা প্রাকৃতিকভাবে, একটা কৃত্রিমভাবে। প্রাকৃতিকভাবে যে পলিমারগুলো আমরা পাচ্ছি বিভিন্ন জীবদেহ, উদ্ভিদ দেহ, প্রাণী দেহ, এগুলো থেকে, এগুলো কি হয়, প্রকৃতিতে মিশে যাচ্ছে। এগুলোর একটাই বৈশিষ্ট্য যে খুব সহজে যখন নষ্ট হয়ে যায় প্রকৃতিতে ফিরে যেতে পারে, অথচ যেগুলো কৃত্রিমভাবে তৈরি সেগুলো প্রকৃতিতে ফিরে যেতে পারে না। এবার আসি তোমাদের বইতে যেভাবে রয়েছে, টেক্সটে যেভাবে রয়েছে সেইভাবে পরপর কী কী প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করব। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমাকে ম্যাডাম এই প্রশ্ন, এই জায়গা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন বা এই জায়গা থেকে কী প্রশ্ন আসতে পারে। তোমরা যদি আমার ভিডিওগুলো পুরোটা দেখো, আমি প্রত্যেকটা মানে টপিকে কী কী প্রশ্ন হতে পারে আমি বলেই পড়াই। সেজন্য আমি আলাদা করে একটা মানে এপিসোডের মাধ্যমে গোটা জায়গাটা থেকে কী কী আসতে পারে বা কী কী ইম্পর্টেন্ট সেটা বলা সবসময় সম্ভব নয়। তোমরা যদি আমার ভিডিওগুলো পুরোটা দেখো, আমি অলরেডি পড়াতেই কী কী ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই। সেজন্য আমি রিকোয়েস্ট করব তোমরা ইম্পর্টেন্ট যেগুলো বারবার জিজ্ঞাসা করছো সেইগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ আমি যে ভিডিওতে এতগুলো কথা বলি এগুলো তো নিশ্চয়ই দরকারি কথা না, আমি তো আর এখানে গল্প করতে আসিনি। সেই কারণে পুরোটা তোমাদেরকে দেখতে হবে, মানে দেখলে তবেই বুঝতে পারবে, নয়তো এই জাতীয় কমেন্টগুলোর কি উত্তর দেবো আমি নিজেই বুঝতে পারি না। চলো শুরু করা যাক। সেটা হলো কৃত্রিমভাবে তৈরি কতগুলো কার্বন ঘটিত পলিমারের নাম লেখো। কার্বন ঘটিত এটা মেনশন করে দেওয়া হয়েছে এবং কৃত্রিমভাবে এটাও বলে দেওয়া হয়েছে। কারণ যদি এখানে প্রশ্ন আসতো যে শুধু মানে
কার্বন ঘটিত পলিমারের নাম লেখো। কৃত্রিমভাবে কথাটা না থাকতো তাহলে কিন্তু তোমরা কার্বোহাইড্রেট লিখতে পারো, ঠিক আছে। তাহলে তার মানেটা কি, কৃত্রিমভাবে অবশ্যই কথাটা থাকতে হবে এবং কার্বন ঘটিত পলিমারের নাম তখন এইগুলো হবে পলিথিন, থার্মোকল, নাইলন, প্লাস্টিক, এইগুলো, ঠিক আছে। নেক্সট সেটা হলো এই জাতীয় পলিমারের বৈশিষ্ট্য কী, মানে এই যে কৃত্রিমভাবে যে পলিমারগুলো পাচ্ছি এগুলোর বৈশিষ্ট্য কী। যে পলিমারগুলোর দুই জাতীয় মানে বৈশিষ্ট্য হয়। একটা প্রকার পলিমার হয় যেগুলো সবসময় নমনীয়, যেগুলোর আকার প্রয়োজন অনুযায়ী বদলানো যেতে পারে, বেন্ড করা যেতে পারে। আর দ্বিতীয়টা হলো এই পদার্থগুলো প্রস্তুতির সময় বা তৈরির সময় নরম ছিল কিন্তু ধরো পরে শক্ত হয়ে গেছে। এইটা যেমন ধরো এটা হলো থার্মোকল, প্রথমে নরম ছিল পরে শক্ত হয়ে গেছে। আর এইগুলো হলো কি নমনীয়, এটা হলো প্লাস্টিক, ঠিক আছে। উদাহরণ যদি বলি তাহলে এটার উদাহরণ হবে হলো প্লাস্টিক আর এটার উদাহরণ হবে থার্মোকল। বোঝাতে পারলাম? এবার আসি পলিমার কি, যদি এই প্রশ্নটা আসে কি বলবো, একই রকম বা ভিন্ন প্রকার বহু সংখ্যক অণু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন যুক্ত হচ্ছে তখন সেই শৃঙ্খলাকৃতি মানে একটা শৃঙ্খল বা একটা চেনের মধ্যে আছে দীর্ঘ যৌগ তৈরি করে, তাকে পলিমার বলছে। যেমন ধরো এই যে পলিথিন, এটা হলো ইথিলিনের পলিমার, ঠিক আছে। মানে ইথিলিন যৌগগুলো পরপর যুক্ত হয়ে তৈরি করেছে। এই যে ইথিলিন, এটা দেখতে কেমন, এই রকম কার্বন কার্বন যুক্ত আছে, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, এই রকম দেখতে, ঠিক আছে। এটা হলো ইথিলিন। এই যে ইথিলিন যৌগর পলিমার হলো তোমার পলিথিন। ঠিক তেমনি হলো এই যে থার্মোকল, এটা হলো স্টাইরিনের পলিমার। তারপর ধরো নাইলন, এই নাইলন হলো অ্যামাইডের পলিমার দিয়ে তৈরি। পরের যে প্রশ্নে আসি সেটা হলো এই যে পলিমারগুলো পড়লাম এগুলোর মনোমার কী কী। আমি মুখে বলেছি, এখন নামগুলো বোর্ডে লিখে দিচ্ছি যাতে তোমাদের পড়াটা মানে তোমরাও নোট ডাউন করে নিতে পারো এবং মনে রাখতে সুবিধা হয়। নিম্নলিখিত পলিমারগুলোর মনোমারের নাম লেখো। এরমভাবে প্রশ্ন আসতে পারে বা এরমভাবে প্রশ্ন আসতে পারে যে এই সমস্ত পলিমারগুলো কী দিয়ে তৈরি। পলিথিন তৈরি হলো ইথিলিনের পলিমার, থার্মোকল হলো স্টাইরিনের পলিমার, নাইলন হলো অ্যামাইডের পলিমার। বোঝাতে পারলাম? পরের যে প্রশ্ন সেটা হলো বর্তমানে এই যে কৃত্রিম পলিমারগুলোর এত বেশি কেন ব্যবহার হচ্ছে। প্রথম এবং প্রধান কারণ হলো এগুলো অনেক বেশি টেকসই, অনেক দিন ধরে এগুলো ব্যবহারযোগ্য থাকে। দ্বিতীয় হলো বিভিন্ন পলিমারগুলোর তৈরি যে জিনিসগুলো যখন প্রস্তুতির সময় বিভিন্ন রকম শেপ দেওয়া যায়, এটা একটা বিরাট সুবিধা। পরের যে প্রশ্ন, তোমাদের বইতে এই জায়গাটায় একটা ছক আছে, খুব ভালো করে সেটা পড়বে। আমি এই ছকটা পুরো ধরে ধরে পড়ছি না, কারণ এটা তোমরা অলরেডি ব্যবহারও করো, তোমরা জানো। কিন্তু আমি এই জায়গাটায় যে জিনিস যে মানে যেগুলোর নাম বইতে নেই বা যে জায়গাগুলো বইতে নেই সেগুলো আমি বলে দিচ্ছি। সেটা হলো টেফলন কি, এর ব্যবহার কি। টেফলন নামটা তোমরা হয়তো সবাই শুনেছো, এটা মেনলি ওই ননস্টিকে ব্যবহার করা হয়। এছাড়াও ধরো গাড়িতে রং করার ওপর একটা লেয়ার প্রস্তুত করা হয়, বিভিন্ন রাসায়নিক শিল্পে ব্যবহার করা হচ্ছে। এই যে টেফলন, এটা কি, সেটা হলো টেফলন হলো PTEE, নামটা ভালো করে মনে রাখতে হবে, পলি টেট্রা ফ্লুওরো ইথিলিন, ঠিক আছে। পলি টেট্রা ফ্লুওরো ইথিলিন, এটা হলো টেফলনের ভালো নাম, ব্যবহারটা আমি বলেই দিলাম। এগুলো কিন্তু এইভাবে এর অরিজিনাল নাম কি এটা দিয়েও প্রশ্ন আসতে পারে। এর পরের যে প্রশ্নে আসি সেটা হলো PVC কি। পুরো নামটা খুব ভালো করে পড়বে, বারবার পরীক্ষায় আসে। PVCর পুরো নাম হলো পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। এক্ষেত্রে এটার কি ব্যবহার, PVC দিয়ে প্রধানত আমরা যে রাবারের চটি পরি, আমরা যে ছাতা ব্যবহার করি, ছাতা মানে ধরো যেগুলো ওই ট্রান্সপারেন্ট টাইপের ছাতা হয় ওই জাতীয় মেটেরিয়াল, তার সাথে ধরো যেগুলো আমরা ওই রেইনকোট পরি সেগুলোর মেটেরিয়াল মানে সেগুলো তৈরি হয় আর কি, এই মেটেরিয়ালগুলো এখান থেকে আসছে। সাথে সাথে ধরো জলের পাইপ তৈরিতে, তারপর ইলেকট্রিক যে কোনো জিনিসের ওপর যে আবরণ থাকে, ইলেকট্রিক তারের ওপর যে আবরণ, আমাদের যে চার্জার তার ওপরে যে আবরণ থাকে, এগুলো সব PVC দিয়ে তৈরি হচ্ছে। এই PVC ট্রান্সপারেন্ট হতেও পারে নাও হতে পারে, সেজন্য এটার একটা বিরাট ব্যবহার আছে, বুঝতেই পারছো যা যা উদাহরণ বললাম সেখান থেকে। এরপরে আসি টেরিলিন কি। টেরিলিন হলো ইথিলিন গ্লাইকল এবং টেরেপথ্যালিক অ্যাসিড, এইটার হলো পলিএস্টার বা পলিমার, ঠিক আছে, যে কোনো একটা বলতে পারো। তাহলে নাম দুটো কি, ইথিলিন গ্লাইকল এবং টেরেপথ্যালিক অ্যাসিড, এই দুটো দিয়ে তৈরি হচ্ছে হলো টেরিলিন। এবার এই টেরিলিনের কি সুবিধা, যখন ধরো
আমাদের মানে আমি ধরো 1980 1970 কথা বলছি, বা ওই সময় আমাদের দেশে প্রচুর পরিমাণ টেরিলিনের ব্যবহার হয়। কি সুবিধা, এই টেরিলিন জাতীয় জামা কাপড়ে সহজে ভাঁজ পড়ে না, রিঙ্কল আসে না, সেই কারণে অনেক দিন মানে প্রেস করার ব্যাপারটা নেই, তার সাথে সাথে অনেক দিন ধরে চলে। কটনের জামা কাপড় যেমন সহজে ছিঁড়ে যায়, এক্ষেত্রে এটা হয় না। কিন্তু এই জিনিসটা যখন আমাদের দেশে আসে, আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, খুব গরম লাগে এই জিনিসটায়। সেই জন্য বর্তমানে কি করা হয়েছে, বর্তমানে মানে ধরো 2000 সাল আসার আগে কি করা হয়েছে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং সেখান থেকে এসেছে টেরিকট। নামটা থেকে বুঝতে পারছো, টেরিলিন আর কটন দুটো মিলে নাম এসছে টেরিকট। টেরিকটে কি হয়, এখানে কটনও যেহেতু আছে, সুতির ভাগও আছে, সেজন্য সেই জামাকাপড় আমরা পরতে পারি, সেটা ব্রিদেবল হয়, মানে হাওয়া পাস করে এবং সেটা পরলে আমাদের গরম লাগে না, স্কিনের জন্যও ভালো। সেজন্য আমাদের দেশে টেরিলিনের থেকে টেরিকট খুব বেশি চলে। এবার তোমরা বলবে তাহলে টেরিলিনের কি ব্যবহার নেই? না, আছে। শীতপ্রধান দেশগুলোতে টেরিলিনের ব্যবহার আছে, কারণ সেই জাতীয় দেশে গরম লাগার ব্যাপার হয় না এবং ঘামের ব্যাপার নেই। সে তারপরের যে প্রশ্ন, মানে তোমাদের বইতে যে মানে এর পরের অংশে যে প্রশ্ন আসতে পারে সেটা হলো, এই যে কৃত্রিম পলিমারগুলো, এগুলো তো তাহলে এত আমাদের সুবিধা দিচ্ছে, তাহলে অসুবিধা কি? এটা হলো প্রধান অসুবিধা যেটা, সেটা হলো এটা দীর্ঘায়ু আছে, মানে এটা অনেক দিন ধরে চলে, নষ্ট হয় না। যে কোনো ধরো টেরিলিন, নাইলন, মানে প্লাস্টিক, এগুলো সমস্ত, থার্মোকল, এগুলো সমস্ত কি করে, যেগুলো প্রকৃতিতে ফেলে রাখলেও বছর 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 ধরে পড়ে থাকে, কোনো রকম নষ্ট হচ্ছে না। সেই জন্য এটার প্রধান সমস্যা হলো দীর্ঘায়ু। এখানে তোমাদের আমি একটা গল্প বলতে চাই। তোমরা প্লাস্টিক যখন পড়ছো, তোমরা মাইক্রোপ্লাস্টিকও জেনে রাখো। মাইক্রোপ্লাস্টিক কি, ধরো প্লাস্টিকেরই খুব ছোট ছোট অংশ যেগুলো আমাদের খাবারে চলে আসে। ধরো যখন আমরা খাবার চপিং করছি, ফুড চপিং করছি, যদি প্লাস্টিকের কোনো চপিং বোর্ডের ওপর করি, সেক্ষেত্রে যে ছুরি চালানোর সাথে সাথে যে ছোট ছোট প্লাস্টিক খাবারের সাথে মিশে যাচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে প্লাস্টিক চলে যাচ্ছে। তার সাথে সাথে ধরো গরম খাবার যখন প্লাস্টিক কন্টেনারে নিচ্ছি, প্লাস্টিক কন্টেনার বলতে আমি এই জাতীয়, দেখবে অনেক সময় দোকানে খাবার আনতে গেলে, কচুরি তরকারি এ সমস্ত আনতে গেলে দেখবে যে গরম তরকারি একটা পাতলা প্লাস্টিকের মধ্যে দিয়ে দেয়, সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। সেজন্য চেষ্টা করবে সেগুলো না করবার। গরম খাবার দাবার ওই জাতীয় পাতলা প্লাস্টিকে ক্যারি করলে, ওর ভেতরে দিলে প্লাস্টিক কিছুটা গলে ওই খাবারের মধ্যে মিশে যাচ্ছে, সেটাকে মাইক্রোপ্লাস্টিক বলছে। এই মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে জড়ো হতে থাকছে। এর জন্য কিন্তু বিভিন্ন সমস্যা হয়, হরমোনাল ডিসব্যালেন্স হয়। যাদের ক্ষেত্রে তোমাদের হরমোনের প্রবলেম আছে, প্রচুর র্যাশ ব্রণও প্রবলেম আছে, মানে পিম্পলের প্রবলেম আছে, হরমোনাল যে কোনো ইস্যু আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো স্ট্রিক্টলি তোমরা প্লাস্টিক ব্যবহার বন্ধ করে দাও। দেখবে হরমোনাল মানে রেগুলেশন হয়ে যাবে, অনেকটাই হরমোন ব্যালেন্স হয়ে যাবে। এই জিনিসটা বলছি কারণ অ্যাওয়ারনেস বাড়াতে হবে। স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, এরা খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের তৈরি জিনিস খুব সহজে কিনে ফেলে এবং ব্যবহার করে। তোমরা অনেকেই হয়তো প্লাস্টিকের টিফিন বক্সও ব্যবহার করো, যেটা একেবারেই কিন্তু রেকমেন্ডেড নয়। কারণ গরম খাবার যখন প্লাস্টিকের কৌটোর মধ্যে আসছে, সেটা যদি মানে বিপিএ ফ্রি বা এগুলো হয়, তাহলে ভালো ফুড গ্রেড কোয়ালিটি প্লাস্টিক হলে একরকম, কিন্তু যদি এমনি প্লাস্টিক বক্স হয়, ধরো মেলা থেকে কিনেছো বা খুব ভালো কোয়ালিটির নয়, তাহলে আমি বলবো সেগুলো ব্যবহার না করে স্টিলের কৌটো ব্যবহার করো। হয়তো সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু তোমার শরীরের জন্য সেটা ভালো। কারণ আমার এরকম বহু স্টুডেন্টের সাথে আমি জানি যে তাদের খুব কম বয়সে হরমোনাল প্রবলেম, সিস্ট, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সেই জন্য এটা অ্যাভয়েড করলে তোমাদের জন্যই ভালো, ঠিক আছে? তার সাথে সাথে আরও একটা অ্যাওয়ারনেসের কথা বলি, সেটা হলো আমরা অনেকেই খুব বিখ্যাত একটা নুডল, যেটা আমরা সবাই খেতে পছন্দ করি, সেটা যখন আমরা কাটি বা ধরো দুধের প্যাকেট কাটি, তখন একটা ছোট্ট করে, মানে ধরো এটা একটা ক্যারি ব্যাগ, মানে এটা একটা প্লাস্টিক, এটা একটা কোণ ছোট্ট করে কেটে দিই এবং সেই কোণটা কিন্তু বড় প্লাস্টিকটা থেকে ডিটাচ করে দিই। এবার কি হয়, বড় প্লাস্টিকটা যখন ফেলে দিলাম সেটা রিসাইকেল হচ্ছে। এই যে ছোটো দুধের প্যাকেটের ধরো একটা কোণ যে কেটে আমরা ফেলে দিই, সেই ছোট প্লাস্টিকগুলো কিন্তু রিসাইকেল হয় না, এটা তোমরা জেনে রেখো। এবং যদি তোমাদের বাড়িতেও এই জাতীয় প্র্যাকটিস করা হয়, ধরো অনেকেই তো ওই ব্যাপারটা জানেন না, সেক্ষেত্রে সেটা যদি করেন, তোমরা এই জিনিসটা লোককে মানে বুঝিয়ে বললে এই জিনিসটা হয়তো কিছুটা বন্ধ হতে পারে, যাতে আমাদের প্রকৃতিরই
মানে ভালো হবে, সেই জন্য বলা। দুধের প্যাকেটের ক্ষেত্রে এটা খুব বেশি হয়, ইভেন আমার বাড়িতেও হতো, আমি বারবার বলে ইভেন একবার বললেও সবসময় মনে থাকে না, কারণ এটা একটা অভ্যাস হয়ে গেছে। দুধের প্যাকেটের একটা কোণ ছোট্ট করে কেটে দুধ ঢালা হয়, তাই তো। এবার এই যে ছোট্ট একটা প্লাস্টিকের টুকরো কেটে ফেলে দেওয়া হলো, এটা কিন্তু এই বড় প্লাস্টিকটার সাথে আর রিসাইকেল হবে না। এই ছোট ছোট প্লাস্টিক, এবার ধরো প্রত্যেকের বাড়ি থেকে এরম ছোট ছোট প্লাস্টিকের টুকরো আসছে, এগুলো রিসাইকেল হয় না। এগুলো কি হয়, এগুলো একদম ডাইরেক্ট সমুদ্রে চলে যায়। সমুদ্রে গিয়ে সেখানে বিভিন্ন প্রাণীদের, যে সামুদ্রিক প্রাণীদের ক্ষতি করছে, মারা যাচ্ছে, কচ্ছপ, বিভিন্ন রকম প্রাণীদের একদম জলে দূষণ করছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। দেখো, সমুদ্র সবচেয়ে বড় সোর্স, মানে প্রাণী প্রচুর আছে, সেই জন্য এদের দেখাশোনা করাও আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে অবশ্যই। সেই জন্য আমি বলবো যে ছোট করে যে কোনো প্লাস্টিক যখন আমরা কেটে ফেলি, বড় প্লাস্টিকটা থেকে একদম ডিটাচ করবে না, বোঝাতে পারলাম? যদি একটুও টাচ হয়ে থাকে তাহলেও সেটা হবে, কিন্তু যদি ডিটাচ করে ফেলি, ছোট্ট প্লাস্টিকগুলো কিন্তু কোনোভাবে রিসাইকেল করা যায় না, সেক্ষেত্রে সেটা গিয়ে সমুদ্রে জড়ো হচ্ছে এবং সামুদ্রিক যে প্রাণীদের ভীষণভাবে ক্ষতি করছে। ঠিক আছে, এবার আসি পড়ায়। সেটা হলো বায়োডিগ্রেডেবল পলিমার কি। আমি যখন পড়ানো শুরু করেছিলাম তখনই আমি বলেছি যে বায়োডিগ্রেডেবল পলিমারগুলো কোনগুলো। আমাদের শরীরের ভিতরে এগুলো আছে, আমরা খাদ্যের মাধ্যমে এগুলো গ্রহণ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেটের মধ্যে একটা পলিমার হলো সেলুলোজ, যেটা গ্লুকোজ দ্বারা তৈরি। ঠিক আছে, তাহলে এই নামগুলো তোমরা লিখতে পারো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডিএনএ, আরএনএ, এগুলো সমস্তই বায়োডিগ্রেডেবল পলিমার, কিন্তু বায়োডিগ্রেডেবল, এগুলো কিন্তু প্রকৃতির কোনো ক্ষতি করে না। সেই কারণে যখন একটা জীব মারা যায়, ধরো মানে যে কোনো জায়গায় বা বনে জঙ্গল, সেই প্রাণীটার দেহ কিন্তু মানে নষ্ট হয়ে যায়, মাটিতে মিশে যায়। বায়োডিগ্রেডেবল নয় কোনগুলো, এই যেগুলো কৃত্রিমভাবে আমরা তৈরি করছি এতক্ষণ যেগুলোর নাম পড়লাম সেইগুলো। এবার এই যেগুলো নন বায়োডিগ্রেডেবল জিনিস, সেগুলো কি হচ্ছে, প্রকৃতির বুকে জড়ো হতে থাকছে। এবার তোমরা অনেকেই বলতে পারো এটা পুড়িয়ে দিলে তো হয়, পুড়িয়ে দিলে কিন্তু প্রচুর পরিমাণ এয়ার পলিউশন হয়, যেটা গিয়ে আলটিমেটলি এয়ার কোয়ালিটি খারাপ করে দেয়। তাহলে এর থেকে বাঁচার কি উপায়, সেটা হলো বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা বর্তমানে হচ্ছে। এই যে বায়োডিগ্রেডেবল প্লাস্টিককে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালকানয়েডস। এটা মোটামুটি 3 থেকে 6 মাস সময় লাগে বায়োডিগ্রেড হতে। মানে প্রকৃতির বিভিন্ন যে মাইক্রো অর্গানিজমস, যেগুলো ছোট ছোট জীব আছে, যেমন ধরো তোমার ব্যাকটেরিয়া, মেনলি ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা কি করে 3 থেকে 6 মাসের মধ্যে এটাকে বায়োডিগ্রেডেশন করিয়ে দেয়। তাহলে এই জাতীয় প্লাস্টিকের ব্যবহার বাড়াতে হবে। যদিও এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিকেরও বেশ কিছু সমস্যা আছে বলে বর্তমানে মনে করা হচ্ছে, এগুলো মাইক্রোপ্লাস্টিক ছেড়ে যায়, যেগুলো আলটিমেটলি গিয়ে সমুদ্রে গিয়ে বিভিন্ন ক্ষতি করতে পারে। এটা নিয়ে অ্যাকচুয়ালি এখনও ডাউট আছে, কনফিউশন আছে, কিন্তু তাও যদি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে এই ব্যবহার বাড়ানো যায়, সেটাও কিন্তু আমাদের পরিবেশের জন্য কিছুটা হলেও উপকারী। তাহলে এখন আমাদের কি করণীয়, যথাসম্ভব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিতে হবে, কাগজ যেগুলো রিসাইকেল হয়, স্টিল, এই জাতীয় জিনিসের ব্যবহার বাড়াতে হবে। মাটির তৈরি জিনিস আমরা বাড়ির মধ্যে ব্যবহার করতে পারি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। আর আলটিমেটলি এই প্লাস্টিক কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক নয়। বর্তমানে বিভিন্ন রকম যে রোগ হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে, স্ট্রিক্টলি বলা হচ্ছে, প্লাস্টিকের সমস্ত ইউটেন্সিলস, তারপর ধরো তোমার এই যে ননস্টিকগুলো সমস্ত কিন্তু বাদ দিতে বলছে। সেজন্যে এই জিনিসগুলো তোমাদের মেনে চলা উচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। এই জায়গা থেকে যা যা প্রশ্ন আসতে পারে আমি বলে দিলাম, আর এই নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলোর কোনো অল্টারনেটিভ নেই, লিখে লিখে পড়ে পড়ে মনে রাখতে হবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।